সালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমরা ক্লাস 8-এর যেই গণিত বইটা আছে, সেই গণিত বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা সেটা আজকে আমরা শুরু করব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্যাটার্ন। কি নাম? প্যাটার্ন। এখন প্যাটার্ন বলতে আসলে কি বোঝায়? এটা আমাদের মাথায় সবার আগে হিট করবে যে আচ্ছা ভাইয়া, আপনি তো প্যাটার্ন পড়াবেন, তাহলে প্যাটার্ন বলতে কি বোঝায় এটা আগে বলেন তো। ঠিক আছে, প্যাটার্ন বলতেছি, চলো দেখি আমরা শুরু করি। প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন কি আসলে? প্যাটার্ন প্যাটার্ন হইল যদি কোনো, আমার সাথে সাথে লিখো, যদি কোনো সংখ্যা, প্রতীক, ছবি, জ্যামিতিক চিত্র, সংখ্যা, যদি কোনো সংখ্যা, প্রতীক, তারপর হচ্ছে কি ছবি, তারপর আছে কি জ্যামিতিক চিত্র, ঠিক আছে, অক্ষর, বারবার নির্দিষ্ট সিকোয়েন্সে অর্থাৎ যদি কোনো সংখ্যা, প্রতীক, ছবি, জ্যামিতিক চিত্র, অক্ষর বারবার নির্দিষ্ট সিকোয়েন্সে চলতে থাকে, ঠিক আছে, সেটাকে আমরা প্যাটার্ন বলবো। ঠিক আছে, সেটাকে আমরা প্যাটার্ন বলবো। আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি একটা প্যাটার্নের উদাহরণ দেন দেখি। বললাম না জ্যামিতিক চিত্র দিয়ে করা যায়। ধরো এটা একটা কি রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ, এরপরে ধরো একটা বৃত্ত আছে, ওকে ফাইন, একটা রেক্ট্যাঙ্গেল, একটা হইতেছে কি সার্কেল। ধরো এরপরে হচ্ছে আবার একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ আছে না? আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে এইটা আমি যদি প্যাটার্ন সাজাই, দেখো এই যে লক্ষ্য করছো যে শুরুতে ছিল এই যেটা, কিছুক্ষণ পর পর আবার এটা চলে আসছে। অর্থাৎ দেখো এইটা এখানে আসছে জ্যামিতিক প্যাটার্নের ক্ষেত্রে, দেখো এটা এখানে শুরু হয়েছে, আবার এইটা দেখো এখান থেকে শুরু হয়েছে, মাঝখানে দেখো ত্রিভুজটা যেরকম 3 নম্বরে আছে, পরবর্তীতে তো ত্রিভুজ হচ্ছে তোমার 3 নম্বরে আছে। তাহলে এইখানে যে প্যাটার্নটার দিকে আগাচ্ছে এটা হচ্ছে আমার জ্যামিতিক প্যাটার্ন। এখন আসো কালার প্যাটার্ন যদি আমি বলি, কালার প্যাটার্নটা কি ভাইয়া? ধরো এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার। এখন কালার প্যাটার্নের ক্ষেত্রে আমি চুজ করলাম পরেরটা হবে হচ্ছে আমার এই দুইটা কালার, এর পরের দুইটা হবে হচ্ছে আবার পিঙ্ক কালার। ঠিক আছে, সো কালার প্যাটার্নের ক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছো, এটা যখন আমি কালার প্যাটার্নে চিন্তা করব, এর পরের দুইটা অর্থাৎ এর পরে এই দুইটা, সেটা কিন্তু আবার এর কালারের মতো হবে। ঠিক আছে, তাহলে প্যাটার্ন কি বুঝতে পারছো? যে প্যাটার্ন হচ্ছে যখন কোনো কিছু বা কোনো সংখ্যা, প্রতীক, ছবি নির্দিষ্ট সিকোয়েন্স বরাবর চলতে থাকবে, তখন সেটাকে আমরা বলবো প্যাটার্ন। ঠিক আছে, চলো এরপরে দেখি কি আছে। এই যে ছবিটার দিকে তুমি যদি একটু লক্ষ্য করো, এটা তোমার জ্যামিতিক প্যাটার্নের একটা উদাহরণ। কেন জ্যামিতিক প্যাটার্নের একটা উদাহরণ? দেখো যে আমরা যদি ছবিটার দিকে একটু ভালো মতো লক্ষ্য করি, দেখো প্রথম ফেজের ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু বলি, ফার্স্ট ফেজ, দ্যাট মিনস আমার এইটুক জায়গায় তুমি একটু চিন্তা করো, এইটুক জায়গার মধ্যে তুমি যদি একটু চিন্তা করো, দেখো এখানে তোমার কাটটা হয়েছে হচ্ছে হরাইজন্টাল, এর পরেরটাতে হয়েছে দেখো ভার্টিক্যাল, এর পরেরটাতে আবার হরাইজন্টাল, এর পরেরটাতে কি আবার ভার্টিক্যাল। দেখছো জিনিসটা, বুঝতে পারছো? এরপরে আবার যখন এটা হইতেছে তোমার কি ফার্স্ট রো, প্রথম সারি, দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট রো, এটা হইতেছে তোমার ফার্স্ট রো। কিন্তু যখন ফার্স্ট কলামের দিকে যাচ্ছি আমরা, এই দিক থেকে এই দিকে, ঠিক আছে, ফার্স্ট কলামে কি হচ্ছে দেখো, ফার্স্ট কলামে আবার এই যে দেখো এটাই হবে, এটাই হবে, এর পরেরটাই হবে, এর পরেরটা আবার এইভাবে। কিন্তু যখন তুমি সেকেন্ড রোতে যাচ্ছ, এটা তো হচ্ছে তোমার দ্বিতীয় রো, তাই না? অর্থাৎ সেকেন্ড রো,
এই সেকেন্ড রোতে যখন যাচ্ছ তখন দেখো প্রথমে এটা, তারপর এটা, এরপর এটা, এরপর এটা। তাহলে জ্যামিতিক প্যাটার্নটা বুঝতে পারছো? এটা ধরো একটা জ্যামিতিক প্যাটার্ন, এটা হচ্ছে কি একটা জ্যামিতিক প্যাটার্ন। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে প্যাসকেলের এই জিনিসটা বুঝবা, ঠিক আছে? এটা পরে কাজে দিবে। যে ধরো এক আর এক, এই দুই দিকে আমরা এক যেটা আছে সেটাকে ফিক্সড ধরবো, ঠিক আছে? অর্থাৎ এই দিক বরাবর আমি যদি বলি, একটা ধরো যে আমি ত্রিভুজ আঁকাই, এটা ত্রিভুজ সূত্র বলার কারণ কি জানো? এর কারণ হচ্ছে এটা ত্রিভুজের মতো দেখতে, তাই এটা হইতেছে প্যাসকেল বাবাজি বানাইছিলেন। কে বানাইছিলেন? প্যাসকেল। এই যে ধরো এই যে এটা একটা ত্রিভুজ, সে টু সে এটা আমার একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, ধরলাম এটা আমার ত্রিভুজ। এখন এটা থাকবে না, ওকে। এই যে ত্রিভুজে স্টার্টিংটা হবে এখানে হচ্ছে ধরো এক থেকে, হ্যাঁ, এরপরে দুই কোণায় দুইটা এক, অর্থাৎ এই দিক বরাবর আমি যদি তোমাকে একটু বলি, এই যে এটার এই দিক বরাবর সব যাবে হচ্ছে 1, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, এইটার হচ্ছে তোমার এই দিক বরাবর সব যাবে হচ্ছে 1। তাহলে দেখো তো এর পরেরটাতে যখন আসবো তাহলে কি এখানে হবে হচ্ছে এক, এখানেও এক, কিন্তু এক আর এক এই দুইটা এক যখন তুমি যোগ করবা এই যোগফলটা হবে তখন এখানে। এরপর এখানে যদি এক হয়, এখানেও যদি এক হয়, এই দুইটার যোগফল আবার তোমাকে বসাইতে হবে হচ্ছে এখানে। তাহলে 2 আর 1 যোগ করলে 3, এই দুইটার যোগফল তুমি এখানে বসাবা, সেটা হচ্ছে 2 আর 1 যোগ করলে 3, ঠিক আছে? বুঝতে পারতেছো এটা আসলে কি রিপ্রেজেন্ট করে জানো? তোমরা কিছুদিন পর যাই শিখবা যে বর্গের সূত্র এইখান থেকে বের করা যায় আসলে, হ্যাঁ। তাহলে বুঝতে পারতেছো জিনিসটা কি বোঝাতে চাইছি? যে শুরু হইছে আমার এখান থেকে এক থেকে, দুই কোণায় দুইটা এক থাকতেছে, মাঝখানে সংখ্যার মধ্যবর্তী যোগফলটা আমি মাঝখানে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো তো দুইটা সংখ্যা হচ্ছে দুই দিকে এক এক করে আছে, তাই এক আর এক যোগ করলে কত হচ্ছে 2। এই দুইটা কোথায় বসছে তোমার খেয়াল করছো? এই দুইটা বসছে হচ্ছে তোমার এই যে একদম মাঝখানে। আবার পরবর্তী আমি যখন লাইনে চলে আসছি, অর্থাৎ এইখানে, এইখানে দেখো এই এক এক ফিক্স থাকছে, কিন্তু এক আর দুই যোগ করলে যে 3 হচ্ছে সেটা কিন্তু আবার এখানে বসছে। আবার 2 আর 1 যোগ করলে যে 3 হচ্ছে সেটা আবার এখানে বসছে, আর এখানকার একটা ফিক্সড আছে। এরপরে যখন তুমি করতে যাবা এখানে তো 1 দিবাই, তাহলে এই যে দেখো 3 আর 1 যোগ করলে কত দিবা? 4, এখানকার 3 আর 3 যোগ করলে কত দিবা? 6, 3 আর 1 যোগ করলে কত দিবা? 4, আর এখানকার 1 তো ফিক্স থাকতেছে, ঠিক আছে? তাহলে এইটা কাজ কোথায় ভাইয়া? ধরো তুমি x প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র লিখতেছো, এখানে মাঝখানে 2 মানেই হচ্ছে তোমার কার সূত্রে ফেলবা তুমি? এটা কিউবের সূত্র, এই সরি স্কয়ারের সূত্র। এটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের যে বেসিক ফর্মুলাটা শিখবা সেই ফর্মুলাটা হচ্ছে আমরা এটা থেকেও বের করে ফেলতে পারবো। আবার এখানে যেহেতু 3 আছে, এটা আমরা কি বের করতে পারবো জানো? x প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা, কিউবের ফর্মুলা। তাহলে x প্লাস ওয়াই হোল কিউব কি জানো? a কিউব অর্থাৎ x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস হচ্ছে y কিউব। দেখো তো এই সংখ্যাগুলোর সাথে এটা মিলতেছে কিনা দেখো তো। এই যে এখানে 3, এই যে দেখো 3, এই যে এখানে 3, এই যে দেখো এখানে 3, আবার দেখো এখানে 2 মধ্যবর্তী জায়গায়, এখানে দেখো 2, দেখছো? বুঝতে পারতেছি? তাহলে এটা হচ্ছে কি তোমার সূত্র দিয়েও ডেরিভেশন, এইটা হচ্ছে এটার সাহায্যে সূত্রের ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? তো আসো এরপরে আগাই আমরা। এখন বলছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বলতে কি বোঝায়? যেমন ধরো তোমাকে আমি যদি বলি যে 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 চলতেই আছে ধর ইনফিনিটি পর্যন্ত। এটা কি? এটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, যেখানে n বিলংস টু n। এখানে এই nটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, এই nটা হচ্ছে আমার কি? ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তো এখানে অনেক সময় একটা কোশ্চিন দিয়ে দেয় যে ধরো কোনো একটা টাইপ দিয়েছে বা প্যাটার্ন দিয়ে দিছে, যে বলছে যে ধরো যে 2 ক যোগ 1, এরকম একটা বলে দিছে যে এটা হচ্ছে তার বেস ফর্ম, এটা হচ্ছে তার কি? বেস ফর্ম। এখন এইটা দিয়ে তোমাকে বলছে যে এইটার 10তম পদ কি হবে, বা এটা একটা কোনো একটা ধারার কি যে মূল পদ বা মূল গঠনটা হচ্ছে এটা, এটার 10 নাম্বার পদ কি হইতে পারে। তার মানে 10 নাম্বার পদ বলতে বোঝাচ্ছে এখানে তোমার
কয়ের ভ্যালুটা ক্যালকুলেট করতেছে হচ্ছে 10 হিসাবে, অর্থাৎ 10 নাম্বার পদটা আসলে কি হবে। ঠিক আছে, তাহলে তুমি যদি এখান থেকে একটু হিসাব করে দেখো তাহলে কি হচ্ছে দেখো, যে 2 × 10 + 1, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 20 + 1, তাহলে হচ্ছে 21। তাহলে তোমার 10 নাম্বার পদটা কততম মানে কি হইতেছে, 10 নাম্বার পদটা হচ্ছে 21। এটা হচ্ছে 21 যদি বলে তাহলে তোমার কত নাম্বার পদ তুমি সেটা বলতে পারবা যে এটা হচ্ছে 10 নাম্বার পদ। ক্লিয়ার? চলো এরপরে আগাই আমরা। মৌলিক সংখ্যা কি আসলে, মৌলিক সংখ্যা কি এটা আসলে জানতে হবে, তারপর আমরা হচ্ছে মৌলিক সংখ্যা রিলেটেড আরো কিছু দেখি করা যায় কিনা। তো চলো আমরা দেখি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, ওকে, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি জানো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা এক এবং উক্ত সংখ্যা ছাড়া যে সংখ্যা এক এবং উক্ত সংখ্যা ছাড়া যার কোনো কি নাই, উৎপাদক নাই বা গুণনীয়ক নাই, যে সংখ্যা হচ্ছে এক এবং উক্ত সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, আর কোনো গুণনীয়ক নাই, তাকে বলে কি বলে, মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাকে বলে হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, যে সংখ্যা এক ও উক্ত সংখ্যা ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নাই সেটাকে বলতে হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি 3 কথাটার দিকে লক্ষ্য করি বা 3 সংখ্যাটার দিকে দেখো, এটা মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে তুমি দেখবা যে হচ্ছে 1 আছে আর 3 আছে, এই দুইটা ছাড়া আর অন্য কোনো কিছু কি আছে, কথা হচ্ছে যে নাই, আর অন্য কোনো কিছু নাই। এখন মৌলিক সংখ্যার ভিতর তোমার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া 1 কি আসলে মৌলিক সংখ্যা? তাহলে উত্তর হচ্ছে যে না, 1 কখনোই মৌলিক সংখ্যা না। লিখো, আমি লিখে দিচ্ছি যে এখানে 1 কখনোই মৌলিক সংখ্যা না। 1 কখনোই মৌলিক সংখ্যা নয়। 1 কখনোই কি না, মৌলিক সংখ্যা না। আবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এগুলো লিখে রাখো। এটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। আবার তোমাকে কোশ্চেন করতে পারে যে বলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত, এটাও হচ্ছে 2। তাহলে তোমাকে যদি বলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তবু সেটা হচ্ছে কত, 2। কথা ক্লিয়ার? এখন তোমাকে যদি বলে যে সাধারণ সমীকরণ, সাধারণত তোমার আর মৌলিক সংখ্যা সাধারণ সমীকরণ হয় না, তবে একটা জেনারেল আছে যেটা দিয়ে অনেক সময় বের করা যায়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে 6ক ± 1। ঠিক আছে, এখানে মেজরিটি মিলে যায়। ক এর মান 1 বসাও তাহলে হচ্ছে কত, 7, 5 মিলছে। 2 বসাও তাহলে হচ্ছে কত, 11 আর 13 মিলছে। 3 বসাও 19 আর 17 মিলতেছে। তো মেজরিটি কেসে মিলবে, হয়তো 2-1টা মিলবে না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমরা মৌলিক সংখ্যা নিয়ে এই জিনিসগুলো জানতে পারছি। ক্লিয়ার? তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার এক ও উক্ত সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, সেই সংখ্যাটাকে আমরা বলতেছি হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার ভিতর তোমাদের মধ্যে জেনারেল কোশ্চেন, 1 কি মৌলিক সংখ্যা কিনা, তাহলে কথা হচ্ছে যে ভাইয়া 1 কখনোই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা না। তারপর তোমাকে যদি বলে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, তাহলে তুমি বলবা যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো হচ্ছে 2। এরপরে তোমাকে যদি বলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত, তাহলে তুমি বলতে পারবা যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে আমার 2।
আর সাধারণ সমীকরণ দিয়ে সাধারণত কোশ্চিন কখনোই আসে না, উপরে আমরা যে জিনিসগুলো কয়টা পড়ছি এর মধ্যেই সব কোশ্চিন থাকবে। চলো আমরা পরে আগাই। এইখানে দেখো কিছু কিছু মৌলিক সংখ্যা ইন্ডিকেট করা আছে, যেই সংখ্যাগুলো মৌলিক সেই সংখ্যাগুলোতে দাগ নাই, যেগুলো মৌলিক না সেগুলো ক্রস দেওয়া আছে। সেটা কি? 2, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 13 হচ্ছে মৌলিক সংখ্যা, 17 হচ্ছে মৌলিক সংখ্যা। দেখছো জিনিসটা? দেখছো? এই যে 23 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন তোমাকে যে আমি দিয়েছিলাম 6ক যোগ বিয়োগ 1, এই যে দেখো 6ক যোগ বিয়োগ 1 দিছিলাম, কয়ের মানটা ধরো তুমি 4 বসাইছো, তাহলে 4 6 24 যোগ 1 25, 25 কি মৌলিক সংখ্যা? কথা হচ্ছে না। কিন্তু আবার দেখো 6ক বিয়োগ 1-এ তুমি যদি যাও তাহলে 24 থেকে 1 বাদ দাও, 23 কিন্তু আবার মৌলিক সংখ্যা। তো যেটা দিছি এটা মেজরিটি কেসে খাটতেও পারে, মানে মেজরিটি কেসে খাটবে, অনেক সময় নাও খাটতে পারে। সো এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। এরপর আসো যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় বলতে এই যে তোমাকে একটু আগে ভাইয়া পড়াইছে, ভাইয়া কি পড়াইছে? ভাইয়া পড়াইছে যে ধরো কোনো একটা সমীকরণ দেওয়া দিছে, সেটা হচ্ছে 2ক যোগ 1। এখন তোমাকে বলছে যে এটার 10তম পদের সংখ্যা কত হতে পারে বা 15তম পদের সংখ্যা কত হতে পারে। এখন এটা এরকম না দিয়েও থাকতে পারে যে 3ক যোগ 5, আবার থাকতে পারে যে 2ক বিয়োগ 5, এরকম থাকতে পারে। এখন তোমাকে বলছে যে এই যে প্রথমটার ক্ষেত্রে ক এর মান যদি 5 হয় তাহলে পদটা কি হবে, অর্থাৎ 5তম যে পদ সেই 5তম পদটা আসলে কি, তোমাকে এটা বের করতে বলছে। তাহলে 5তম পদ বলতে 5 × 2 যোগ 1, 5 × 2 = 10 আর 1 = 11, এটা হচ্ছে তার 5তম পদ। পরেরটার ক্ষেত্রে তোমাকে যদি বলে যে 10তম পদ কত হবে, অর্থাৎ ক এর ভ্যালু হচ্ছে তখন 10, তাহলে হচ্ছে কত? 3 × 10 যোগ 5, তাহলে হচ্ছে 3 × 10 = 30 যোগ 5, এটা হচ্ছে আমার 35। এখন 2ক বিয়োগ 5 আছে, তো এখানে তোমাকে আমি যদি বলি যে ইফ ক যদি তোমার 3 হয় তাহলে 3 নাম্বার পদটা আসলে তোমার কত, এটা বের করবা, তোমার কাজ হচ্ছে এটা। এরপর আসো কি আছে, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলতে বোঝায় কি জানো? স্বাভাবিক ক্রমিক সংখ্যা হচ্ছে যে ধরো 1 2 3 4 5 6 ডট 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 ধরো যে 100, এই যে স্বাভাবিক ক্রমিক সংখ্যা, এই যে এটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা না, যে এটা n, এরপরেরটা হচ্ছে কত n+1, এরপরেরটা হচ্ছে n+2, এটা চলতেই থাকবে, এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে Sn হচ্ছে তার শেষ পদ, এটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, এটা হচ্ছে তার সূত্র, যে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, এটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সময় তার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমার শেষ পদ কত, এখানে আমার শেষ পদ হচ্ছে 100, এখানে প্রথম পদ হচ্ছে 1, পদ সংখ্যা হচ্ছে 100টা, কারণ 1 1 করে বাড়ছে, ভাগ 2, তাহলে এটা হচ্ছে 101 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, তাহলে ক্যালকুলেশন করো তো, 101 ইন্টু 100 ভাগ 2, তাহলে কত হচ্ছে 101 ইন্টু 100 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 5050। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম 100টি সংখ্যার যোগফল। এটা কিন্তু কোশ্চিন আসে যে প্রথম 100টি সংখ্যার যোগফল কত, প্রথম 100টি সংখ্যার যোগফল, প্রথম 100টি সংখ্যার যোগফল। কথা হচ্ছে ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে আমি কোশ্চিনটা যদি আরেকটু পেঁচায় দেই, পেঁচায় না একটু সহজ করে দিলাম, তোমাকে দিয়ে বললাম যে প্রথম এখানে হচ্ছে ধরো 1 2 3 দিয়ে বললাম যে প্রথম 15টি সংখ্যার যোগফল কত হবে, প্রথম কয়টা 15টা, তাহলে তুমি তো লিখবা যে S15 মানে 15তম সংখ্যা পর্যন্ত যোগফল, তাহলে শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 16 ইন্টু 15 ডিভাইডেড বাই 2, 15 ইন্টু 8, বাস ক্যালকুলেশন করো,
15 ইন্টু 8, তাহলে এটা হচ্ছে 120, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত সব সংখ্যার যোগফল হচ্ছে আমার 120। তাহলে যদি এইটুক বুঝে থাকো তাহলে এইটুক আগে খাতার মধ্যে তুলতে থাকো, ঠিক আছে? বুঝতে পারতেছো জিনিসগুলা? ঠিক আছে, চলো আমরা আগাই। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে এটা তো আমরা দেখলাম, দেখছো না? আচ্ছা, এরপরে চলো আমরা দেখি আর কি আছে। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। তার আগে তোমাকে বুঝতে হবে যে n-তম বিজোড় সংখ্যার যোগফলের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, n-তম এটার ক্ষেত্রে ধরো 2n মাইনাস, আচ্ছা 2n, ওকে ফাইন, 2n মাইনাস 1, এটা একটা বিজোড় সংখ্যা। এটা একটা কি সংখ্যা? এটা একটা তোমার ধরো বিজোড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার একটা বিজোড় সংখ্যা, তো এটা তুমি n-তম পদ পর্যন্ত এটা সামেশন তুমি বের করবা, ঠিক আছে? ওকে ফাইন, ধরো সামেশন অফ কে এখান থেকে n পর্যন্ত 2n মাইনাস 1, ঠিক আছে? সামেশন বের করতেছো, এই সাইনটার নাম হচ্ছে সামেশন, এটার নাম হচ্ছে কি? সামেশন, এটার নাম হচ্ছে সামেশন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এটাকে এইভাবে সামেশন দিয়ে কে থেকে n অবধি, এটাকে তুমি 2k মাইনাস সামেশন অফ n, আচ্ছা এখানে ধরো যে কে থেকে n অবধি এটা হচ্ছে 1, মাইনাস 1 তো লেখা যাবে না, এটা হচ্ছে আমার শুধু 1, ঠিক আছে? জাস্ট স্প্লিট করে দিছি। এখন দেখো যে 2টাকে যদি আমি সামনে নিয়ে আসি, সামেশন অফ কে এটা হচ্ছে n, এখানে থাকতেছে 2, এই যে, ঠিক আছে? কে ইজ ইকুয়াল টু ধরো 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু কত? কে ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? কে ইজ ইকুয়াল টু কত ভাইয়া? কে ইজ ইকুয়াল টু এখানে 1। তো একটা জিনিস মনে রাখবা যে স্বাভাবিক যখন আমরা করতেছিলাম তার ক্ষেত্রে সামেশন অফ n হচ্ছে কত জানো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তার জেনারেল সূত্র। কি সূত্র? সামেশন অফ n হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এখানে কি আছে? এখানে আছে সামেশন অফ k, তাহলে এটা হবে k ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 2, যদি সামেশন অফ k থাকে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে k কি আছে? k, সামেশন অফ k আছে, ঠিক আছে? তাহলে বসায় দাও 2 ইন্টু সামেশন অফ k বলতে k ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস, এটা করলে কি হবে দেখো তো? এই যে কি বলে সামেশন অফ 1 থেকে n পর্যন্ত, এটা হবে হচ্ছে n। এখন তোমার আমার কথা হচ্ছে যে ভাইয়া সামেশন অফ k এটা হচ্ছে তুমি এটার মতো লিখতে পারো, কিন্তু দেখো তো k এর মানটা 1, কিন্তু কত পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। তাই সেই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1 বাই 2, ঠিক আছে? n ইন্টু n প্লাস 1 বাই 2 মাইনাস n, 2 বাদ দাও, তাহলে হচ্ছে কত? n ইন্টু n প্লাস 1 মাইনাস n, n আর n গুণ করলে n স্কয়ার প্লাস n মাইনাস n, উত্তর হচ্ছে n স্কয়ার। তাহলে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার। তাহলে এটা লিখো খাতায় যে n সংখ্যক বিজোড়, n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল n স্কয়ার। তোমাকে বলছে কি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 10, তাহলে যোগফল কি হচ্ছে? n স্কয়ার, যেটা হচ্ছে 10 স্কয়ার, যেটা হচ্ছে 100। তোমাকে যদি বলে প্রথম 11টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, পারবা না? জাস্ট 11 উপর স্কয়ার। প্রথম 12টি বিজোড় সংখ্যার যোগফল পারা যাবে নাকি যাবে না? আচ্ছা চলো তুমি আমার সাথে একটু জাস্টিফাই করে দেখো যে প্রথম 12টি, অর্থাৎ n ইজ ইকুয়াল টু যদি 12 হয়, সেটা হচ্ছে কি 12 উপর স্কয়ার 144, তাহলে প্রথম 12টা, তাই না? তাহলে কি কি হচ্ছে? 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 17 যোগ 19 যোগ 21, প্রথম 12টা বলছি না, আর এটা হচ্ছে 23। যোগ করো প্রথম 12টা, যোগ করো, আমিও ক্যালকুলেটরটা নিয়ে আসি। এই তো, তাহলে কত?
1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 9 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19 যোগ 19 যোগ 21 যোগ 23, দেখো 144। দেখছো? তাহলে প্রথম 12টা বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হবে 12 উপর স্কয়ার, অর্থাৎ nতম স্বাভাবিক সংখ্যার বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কি n এর উপর স্কয়ার। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ। আর এইবারের বৃত্তি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে, যে nতম বা n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাহলে এটা হচ্ছে n স্কয়ার। ক্লিয়ার? এরপরে আসো, এরপরে কি বলা হয়েছে, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা তো বেরই করছি, ঠিক আছে, যে বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে আমরা কার মান জানি, এখানে আমরা n এর মান জানি 10, তাহলে এটা হচ্ছে কত n স্কয়ার, যেটা হচ্ছে আলটিমেটলি 10 এর উপর স্কয়ার, তাহলে এটার উত্তর হচ্ছে 100। ক্লিয়ার? এরপরে আসো, এখানের পরেরটা হচ্ছে যে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ঠিক আছে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ বলতে যে ধরো তোমার কাছে 100 সংখ্যাটা আছে, কত সংখ্যাটা আছে 100, এখন এটাকে বর্গের সমষ্টি রূপে তুমি কিভাবে প্রকাশ করতে পারবা, 100 সংখ্যাটাকে ধরো তুমি 8 যোগ 6 তারপর স্কয়ার, এটা দিয়েও করতে পারো, ঠিক আছে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে তোমাকে এইভাবে বুঝাই, দেখো বর্গের সমষ্টি রূপে প্রকাশ, ধরো যে এখানে আছে হচ্ছে 8 + 6 তার উপর হোল স্কয়ার, ঠিক আছে, আগেরটা কিন্তু 100 হইতো না, ঠিক আছে, তো এখানে 8 + 6 বর্গের সমষ্টি রূপে, তাহলে এটা হচ্ছে কি 8 এর উপর স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে 8 8 64, 6 6 36 যোগ 4 6 48, 48 দুগুণা 96, এখন যোগ করার পর যেটা হবে সেটাই। তাহলে এই যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এটা আমরা এইভাবে করব, 64 যোগ 96 যোগ 36, ঠিক আছে, তাই না? তাহলে এটা হচ্ছে বর্গের, বলছে কি সংখ্যা দুটিকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই যে বর্গের সমষ্টি রূপে এই যে আমরা প্রকাশ করে ফেলতে পারবো, জাস্ট যোগ করতে লাগবে, যোগ করো, কত হচ্ছে 64 যোগ 36 যোগ 96, এটা হচ্ছে 196। ক্লিয়ার? এরপরে আসো, এরপরে কি আছে, ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গের ক্ষেত্রে তোমার ম্যাজিক বর্গের ধরনটা হবে কিরকম জানো, যে 3/3 ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গ হবে হচ্ছে 4/4, ম্যাজিক বর্গ হইতে পারে 5/5, ঠিক আছে। তো ম্যাজিক বর্গের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8-এর লেভেলে যেই কোশ্চেন্সগুলো বেশি আসবে সেটা হচ্ছে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ অথবা 4 ক্রমের একটা ম্যাজিক বর্গ, এর বাইরে আসলে কোশ্চেন আসবে না। তো চলো দেখি আমরা হচ্ছে একটু দেখি যে 3 ক্রমের ম্যাজিক বর্গ জিনিসটা আসলে কি, বা ম্যাজিক বর্গ এই জিনিসটা আসলে কি। ধরো এটা একটা বর্গ, ধরে নিছো বা দেখতেছো এটা একটা বর্গ, ভালো কথা, এটা যদি একটা বর্গ হয়, এই বর্গের ধরো আমার এটাকে আমি 3 ভাগে ভাগ করি, তাহলে এই যে, আচ্ছা এই যে বর্গ, এখন এই ম্যাজিক বর্গ গঠন আমি তখনই করতে পারবো যখন আমি ঠিক তখন তার ম্যাজিক যে সংখ্যাটা, এই ম্যাজিক সংখ্যাটা জানতে পারবো, ঠিক আছে। তাহলে তার ম্যাজিক সংখ্যা জানার ইয়াটা কি, যে কি যে কোনো ম্যাজিক নাম্বার, ঠিক আছে, সেটা বের করার জন্য আমার কি হচ্ছে n ইন্টু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্র ব্যবহার করে তোমার যত ক্রমেরই বলা হোক না কেন তার তুমি ম্যাজিক বর্গের যে সংখ্যাটা সেটা তুমি বের করতে পারবা। তোমাকে যদি 3 ক্রমের ম্যাজিক নাম্বারটা বের করতে বলে, 3 ক্রমের অর্থাৎ 3/3 এর ম্যাজিক নাম্বারটা তোমাকে যদি বের করতে বলে, 3/3 এর ম্যাজিক নাম্বারটা যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি সূত্র কি জানো, তুমি সূত্র জানো n ইন্টু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে n এর ভ্যালু কত 3, তাহলে এই যে 3 এর উপর স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 3 এর উপর স্কয়ার যোগ 1 হচ্ছে 10 ডিভাইডেড বাই 2, 3 10 30কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 15, তার মানে 3/3 যে তোমার ম্যাজিক বর্গটা হবে, এই ম্যাজিক বর্গের তোমার ম্যাজিক যে সংখ্যাটা সেই সংখ্যাটা হবে হচ্ছে 15। এখন তোমার 4/4 যদি হয়, যে 4/4 এর ম্যাজিক নাম্বারটা কত, তোমাকে এটা যে জিজ্ঞাসা করে 4/4 এর ম্যাজিক নাম্বার,
তাহলে 4/4 এর ক্ষেত্রে ম্যাজিক নাম্বার বের করার জন্য আমাদের সূত্র কি n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n এর ভ্যালু কত 4/4 মানে কত n এর মান হচ্ছে 4, তাহলে n এর মান যদি তুমি 4 বসাও 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 4 4 16, 16 আর 1 17, 17 ইন্টু 4 ডিভাইড বাই 2 কাটাকাটি করো, তাহলে এটা হচ্ছে 34। ঠিক আছে, তাহলে 4/4 3/3 এর ম্যাজিক বর্গের ম্যাজিক নাম্বারটা কত সেটা কিন্তু বের করা আমরা শিখে গেছি। তাহলে তোমরা এক কাজ করবা যে 5/5 যদি হয় তার ম্যাজিক নাম্বারটা কত এটা তোমরা হচ্ছে বের করো, যে 5/5 যদি হয়, অর্থাৎ এটা যদি তোমার 5/5 হয়, 5/5 হয়, ফাইন্ড আউট দ্য ম্যাজিক নাম্বার। ফাইন্ড আউট দ্য ম্যাজিক নাম্বার। 5/5 হলে ম্যাজিক নাম্বারের জন্য সূত্র কি n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান কত 5, n স্কোয়ার মানে হচ্ছে 25 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 26 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 13 ইন্টু 5, তাহলে হচ্ছে 5 13 65। তাহলে 5/5 যদি হয় তাহলে তার ম্যাজিক নাম্বারটা হবে হচ্ছে 65। এখন তুমি যে 3/3 এই কেসের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ম্যাজিক বর্গের ক্ষেত্রে তুমি 15 বের করছো, এই 15 আসলে ফজিলতটা আসলে কি যদি বলা যায় যে 15টা কেন বের করছো, এর কাজ হচ্ছে যে তুমি এই দিক থেকে যাও বা এই দিক থেকে, এদিক থেকে যাও বা এদিক থেকে, এদিক থেকে আসো বা এদিক থেকে যাও, হোয়াট এভার তুমি যেই দিক দিয়েই যাবা তোমার 15 মিলতে বাধ্য। তুমি এদিক থেকে এদিক আসলেও তোমার 15 মিলবে, এদিক থেকে এদিক আসলেও 15 মিলবে। দিস ইজ দ্য বিউটি অফ ম্যাজিক বর্গ। ঠিক আছে, যেদিক থেকে যাও তোমার 3/3 এর ক্ষেত্রে 15 মিলবে। এখন তুমি আগে 15 যে মিলাবা, তাহলে তোমার এখানে সংখ্যা কয়টা হবে 1 2 3 4 5 6 7 8 9, তোমার এখানে সংখ্যা হয়েছে কয়টা 9টা। তো 15 মিলাইতে গেলে 3/3 ম্যাজিক বর্গের ক্ষেত্রে মাঝখানে 5 ফিক্স থাকবে, মাঝখানে 5 ফিক্সড থাকবে। ঠিক আছে, আচ্ছা মাঝখানে যদি আমার 5 ফিক্সড থাকে, মাঝখানে আমার 5 ফিক্সড আছে, আমার এখানে হচ্ছে আমি যদি 4 5 6 করি কোনো অসুবিধা আছে? এই কর্ণ বরাবর 6 4 10 5 15, কোনো অসুবিধা আছে? নাই। তাহলে এখানে আমি যদি 8 দেই, 8 5 13, 13 আর 2 হচ্ছে কত 15, তাই তো 8 আর 2 10 5 15। ঠিক আছে, 8 6 14, 14 আর 1 হচ্ছে কত 15, মিলছে? আচ্ছা, তার বাকি কি আছে দেখো তো, 8 4 12, 12 আর 3 হচ্ছে 15, 5 আর 3 হচ্ছে 8, 8 আর এখানে হচ্ছে 7 15, তাহলে এখানে বাকি কি আছে? বাকি আছে 9, শেষ। দেখো তো সব দিক থেকে 15 মিলছে কি মিলে নেই? তাহলে তোমাকে আগে মনে রাখতে হবে 4 5 6। ঠিক আছে, 4 5 6 আর এই দিকে মনে রাখবা হচ্ছে 8 আর 2। ঠিক আছে, তাহলেই তোমার ম্যাজিক বর্গের কাজ শেষ 3/3 এর। কথা কি বুঝতে পারছো? তাহলে তুমি সবার আগে কি করতেছো, তুমি সবার আগে এই মাঝখানে 5 তুমি মুখস্থ রাখতে হছো, যে তোমার শুরু যখন হবে তোমার মাঝখানে অর্থাৎ মধ্য পয়েন্ট যেটা, সেখানে তোমার 5 বসবে আর সিকোয়েন্সটা হবে 4 5 এরপর হচ্ছে 6। ঠিক আছে, আর এই কর্ণ বরাবর শুরু হবে হচ্ছে 8 দিয়ে এবং এখানে যাবে হচ্ছে কত 2 এ, তাহলে তো মিলেই গেল। এখন দেখো 8 6 14 মিলানোর জন্য কত দরকার 1 বসাই দিলা, তাহলে দেখো 5 আর 1 6, 15 মিলানোর জন্য কত দরকার 9 বসাই দিলা। ঠিক আছে, 6 আর 2 8, 15 মিলানোর জন্য কত লাগে 7, তাহলে রিমেইনিং যে নাম্বারটা থাকে সেটা এখানে বসাই দিবা। দেখছো কত সহজ? এটা হচ্ছে 3/3 এর ক্ষেত্রে। ক্লিয়ার? দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন আমরা কিন্তু করে ফেলছি। তাহলে আমার সাথে আরেকবার বলো তো যে কি হবে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। একবার করছি, আমরা আরেকবার করি, চলো দেখি তোমাদের স্মৃতিশক্তি কতটুকু, বলো। একটু আগেই দেখছো খাতায়, দেখছো না? তাহলে মাঝখানে আমরা কত দিব বলো বলো বলো। হ্যাঁ গুড, মাঝখানে দিব হচ্ছে 5, এখানে দিব হচ্ছে 4, এখানে দিব হচ্ছে 6, 15 মিলছে? মিলছে। তাহলে এই কোণায় দিব হচ্ছে 8, এইখানে দিব হচ্ছে 2। ঠিক আছে, তাহলে মিলছে। তাহলে হচ্ছে দেখো 8 4 12, 3 15, এখানে হচ্ছে 7 7 3 10 5 15, বাস 8 4 14 আর 1 15, 4 আর 2 6 হইল 9, শেষ। এই তো তোমার 3/3 এর ম্যাজিক বর্গ। এটা হচ্ছে 3/3 ম্যাজিক বর্গ। ক্লিয়ার? এখন আসো
3 ক্রমের ম্যাজিক বর্গ তো মিলাই দেখাইছি, ঠিক আছে। সো এখানে একটু দেখে নিবা, এরপরে আসো। এরপরে হচ্ছে যে 4 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে 4 ক্রমের যদি ম্যাজিক বর্গ হয়, তাহলে তুমি তো বুঝতেইছো যে 4 ক্রম তার মানে 4/4, তোমার এখানে টোটাল 16টা ঘর থাকবে, ঠিক আছে। তাহলে এই যে 1 2 3, নিচে একটা আছে 4, তাহলে এই যে 1 2 আর এই যে হচ্ছে 3। তাহলে এই যে তুমি যেটা করছো এটা হচ্ছে 4/4 ম্যাজিক বর্গ। এখন 4/4 ম্যাজিক বর্গের ক্ষেত্রে তোমার তো দরকার হচ্ছে ম্যাজিক নাম্বারটা, তাই না? তাহলে তার ম্যাজিক নাম্বারটা কি হবে? এখানে তার ম্যাজিক নাম্বারটা হবে, সূত্র তো তুমি জানো যে ম্যাজিক নাম্বারের সূত্রটা কি, n² + 1 ডিভাইডেড বাই 2। n এর মান কত? 4, আর এখানে হচ্ছে 4-এর উপর স্কোয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, 17 × 4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে কাটো, 2 2 4, 17 2 34। তার মানে হচ্ছে এই যে 4/4 এর ম্যাজিক বর্গটা আছে, এটা আমরা যেই দিক থেকেই যাই না কেন আমাকে কি মিলাইতে হবে? আমাকে 34 মিলাইতে হবে, ক্লিয়ার? তাহলে এখন কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই তো, তাই না? এই তো হইতেছে কথা। এই সবগুলো সংখ্যা আমি এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এই সবগুলো সংখ্যা আমি কি করতে পারবো? এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ফাইন, যেহেতু আমি ব্যবহার করতে পারবো তাহলে আমি ধরে নিলাম এইটার একটা কপি এইদিকে, ঠিক আছে। এখন আমাকে তো অবশ্যই কিছু কিছু চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ যদি আমি করতে না পারি তাহলে তো আমি কত মিলাইতে পারবো না। এই যে 34, এটা তো আমি মিলাইতে পারবো না, ঠিক আছে। তাহলে এখন আমার কাজ কি হবে জানো? সবার আগে আমার কাজ হবে হচ্ছে কোন জায়গাগুলো মুছা? আমার সবার আগে কাজ হবে এই কর্ণগুলা মুছা, ঠিক আছে। কর্ণগুলা মুছে দেওয়া, ক্লিয়ার? কর্ণগুলা মুছে দিছো? আচ্ছা, তারপর তুমি মুছবা হচ্ছে এই জায়গাগুলো, কর্ণ মুছছো আর মাঝখানে জায়গাগুলো মুছে দিছো। আচ্ছা, যদি এই পর্যন্ত কাজ তোমার ডান থাকে, এরপরে কাজটুকু আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমি একটু এখানে দিলাম, দেখো আমরা এখানে A1 থেকে 16 পর্যন্ত সব কিছু ছিল, তো মাঝখানে আমরা ভ্যানিশ করছি কি? এই কর্ণগুলো আমরা ভ্যানিশ করছি, ঠিক আছে। এই কর্ণগুলো আমরা কি করছি? ভ্যানিশ করছি। এখন এইগুলা যখন ভ্যানিশ করছি, এখন শিফটিংটা হবে কীভাবে জানো? এইখানকারটা চলে আসবে হচ্ছে এইখানে, আর এইখানকারটা চলে যাবে হচ্ছে এইখানে, আর এইখানকারটা চলে যাবে হচ্ছে কোথায়? এইখানে, আর এইটা চলে আসবে হচ্ছে এইখানে। তাহলে তুমি যদি একটু রিশাফল করো তাহলে দেখতে পাবা এই কোণায় ছিল কে? তোমার 13, এই 13 চলে যাবে হচ্ছে এই কোণায়, তাহলে পাঠায় দাও, এখানে 13 চলে গেল। এখানে ছিল 16, 16টা তুমি এখানে পাঠায় দাও, ঠিক আছে। আবার এই 13-র এখানে কে ছিল? 4, যে এখানে আসছে, আর এখানে আসবে হচ্ছে 5, এই 1, ক্লিয়ার? তাহলে এখন দেখো তো তুমি হিসাব করে তোমার এগুলো মিলতেছে কিনা। তোমার এই দিক বরাবর আমি যদি বলি যে তোমার হচ্ছে এই দিক বরাবর মিলতেছে কিনা, দেখো হিসাব করো যে 16 9 হচ্ছে 25, 16 9 হচ্ছে 25, 25 5 30, 30 হচ্ছে 34, মিলছে। আবার 14 আর 1 15, 15 15 30 আর 34, মিলছে। আবার দেখো এই সাইড বরাবর 12 8 20, 20 আর 13 33 আর 1 34, মিলছে, ঠিক আছে। 13 আর 3 16, 16 আর 16 32, 32 আর 2 34। তার মানে তোমার এইদিকে এবং এই দিকে মিলে গেছে। তাহলে আমার বাকি আছে কে? এখানে আমার বাকি আছে শুধু কর্ণগুলা মিলানো, কথা বুঝতেছো? বাকি আছে শুধু কর্ণ, ঠিক? অর্থাৎ এই যে আমি যদি এখান থেকে এইদিকে যাই, এটা মিলানো বাকি আছে, এবং এখান থেকে এইটা যদি মিলানো বাকি থাকে, এখানকার আরেকটা কি বাকি আছে এখানে বলো তো? এই দিক থেকে এই দিকটা মিলানো বাকি আছে। কথা বুঝাইতে পারতেছি নাকি বুঝাতে পারিনি? আচ্ছা, তাহলে এখন এই দুইটা যদি আমার মিলানো বাকি থাকে, তাহলে এখন আমার কি দরকার? দেখো এই পর্যন্ত যদি বুঝতে পারো, এখন চেঞ্জটা হবে কি জানো? এটার ক্ষেত্রেও সেম চেঞ্জটাই হবে। সেম চেঞ্জটা কি? এই যে 10-এর জায়গায় যাবে হচ্ছে 7, তাহলে 7 আসতেছে হচ্ছে এখানে, 10 যাচ্ছে হচ্ছে এখানে।
আর 11 যাবে হচ্ছে 6-এর জায়গায়, আর 6 আসবে হচ্ছে 11-র জায়গায়। তার মানে এখানে যাবে হচ্ছে 11 আর এখানে আসবে হচ্ছে 6। কথা কি বুঝতে পারছি? তাহলে তুমি এখন সিম্পল হিসাব করো যে 12 আর 6 18, 18 আর 7 25, 25 আর 9 34, মিলছে? আচ্ছা, আবার দেখো যে 15 আর 1 16, 16 আর 10 26, 26 আর 8 হচ্ছে 34, মিলছে? আবার এদিক দেখো 11 আর 1 হচ্ছে 12, 12 আর 16 হচ্ছে কত 28, 28 আর 6 34, এদিকেও মিলছে। আবার তুমি যদি এই দিক বরাবর চিন্তা করো তাহলে হচ্ছে কত 23, 23 আর 7 30, 30 আর 4 34, বাস শেষ। দেখছো কত সহজেই মিলানো যায়? তাহলে সবার আগে তোমাদের প্রথম স্টেপ হচ্ছে যে কোনগুলো ভ্যানিশ করা, অর্থাৎ এই যে এটা, এই যে 13 আর 16 এগুলো ভ্যানিশ করে দেওয়া। দেওয়ার পর শিফট করা, অর্থাৎ আমি যদি এই পজিশনটার নাম দেই হচ্ছে P1 আর এই পজিশনটার নাম হবে কত P16, এটা হবে কত P4 আর এটা হবে P13। তার মানে শিফটিংটা হবে কোথায়? এখানে আসবে হচ্ছে আমার P16, এখানে যাবে হচ্ছে আমার P1, এখানে যাবে আমার হচ্ছে P13 আর এখানে যাবে হচ্ছে আমার P4। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এটুক যদি হয় P5 P6, এটা যদি আমার P6, এটা P7, এটা P10 আর এটা হচ্ছে P11, তাহলে আমার চেঞ্জটা কোথায় হচ্ছে? এটার ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে P11, এই কোণায় যাবে P6, এখানে যাবে হচ্ছে P10 আর এখানে যাবে হচ্ছে P7। বাস এটুক চেঞ্জ করলে তোমার উভয় দিকে যে 34 সেটা কিন্তু আমাদের মিলে যাবে। কথা কি বুঝতে পারছো? তুমি ডান বাম উপর নিচ কর্ণ যেই দিক থেকেই যাও তোমার কত যে 34 যেটা ডিজায়ার সেটা কিন্তু মিলে যাবে। ক্লিয়ার? দেখো এরপরে পেজে আমরা যদি যাই, এই যে ওই সেম প্রসেসেই করা আছে আর কি। এই পর্যন্ত যদি বুঝতে পারো চলো আমরা পরেরটাতে আগাই। পরে হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তুমি দেখতেই পাচ্ছ যে জ্যামিতিক প্যাটার্নটা কিভাবে আছে। চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের সমান রেখাংশ দ্বারা তৈরি হয়। কয়েকটা দেখো যে জেনারেল কেস তৈরি করে রাখছে জ্যামিতিক প্যাটার্নের। এই যে 3 ক যোগ 1 তাহলে হচ্ছে কয়টা? 4টা, 1 2 3 4, আবার 2 বসাইলে 1 2 3 4 5 6, এই তো 7। সিম্পল জিনিস, ঠিক আছে, আহামরি কঠিন কিছুই না। এরপরে আসো কি বলা হয়েছে, জ্যামিতিক প্যাটার্ন। যদি 2 ক যোগ 1 হয়, এখানে ক এর মান যদি 1 হয় তাহলে হয় 3, ক এর মান যদি এইটার ক্ষেত্রে হয় তোমার 1 তাহলে এটা হবে 4। খুবই সিম্পল, খুবই বেসিক জিনিস এবং খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের চ্যাপ্টার 1-এর থিওরি ক্লাস। এরপরে আমরা সলভ করব হচ্ছে অনুশীলনীগুলা। দেখা হচ্ছে অনুশীলনী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।